স্বাগতম ইন্ডিয়ান সাকসেস এডুকেশনের নতুন অধ্যায়ে। আজ থেকে আমরা শুরু করছি ডাব্লিউবিপি কনস্টেবল স্পেশাল ব্যাচ। তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। তোমরা কেউ সাধারণ ছাত্রছাত্রী নও বন্ধুরা, তোমরা হলে আগামী দিনের পুলিশ। আর সেই স্বপ্নকে সত্যি করার লড়াইয়ে আজ থেকে আমি তোমাদের পাশে আছি। তাহলে চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকে আমাদের এই সেরার সেরা ক্লাসটিকে শুরু করা যাক। ভারতের রাষ্ট্রপতি কে? বন্ধুরা, আমরা কিন্তু সহজ থেকে কঠিনের দিকে এগিয়ে যাব, তাই কিন্তু সহজ ভেবে কেউ স্কিপ করবে না। তাহলে চলো আজকের প্রথম প্রশ্নটি আমরা শুরু করি। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? বন্ধুরা, তোমরা সকলেই জানো ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দ্রৌপদী মুর্মু। নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের বর্তমান বিচারপতি বা সিজেআই কে? ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন কে? তিনি হলেন বিচারপতি সূর্যকান্ত। তাহলে মনে রাখবে ভারতের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সূর্যকান্ত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থার কথা ঘোষণা রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থার কথা ঘোষণা রয়েছে? সেটা হয়ে যাবে বন্ধুরা অনুচ্ছেদ নাম্বার ৩৫২। তাহলে মনে রাখবে ৩৫২তে কিন্তু জরুরি অবস্থার কথা বলা রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রের অঞ্চলের নাম রয়েছে? সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা তৃতীয় তফসিলে। তাহলে তৃতীয় তফসিলে কি রয়েছে? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মৌলিক কর্তব্য সংবিধানের কোন সংশোধনীর সাথে যুক্ত? তাহলে মৌলিক কর্তব্য সংবিধানের কোন সংশোধনীর মধ্যে যুক্ত? সেটি হয়ে যাবে বন্ধুরা ৪২তম সংশোধনীর মধ্যে যুক্ত। মনে রাখবে বন্ধুরা মৌলিক কর্তব্য মানেই ৪২তম সংশোধনী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন সংসদের মধ্যে স্বীকৃতি পায়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মধ্যে স্বীকৃতি পায়? সেটি হয়ে যাবে বন্ধুরা ৭৩তম সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন কে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন কে? সেটি হয়ে যাবে বন্ধুরা আমাদের রাজ্যপাল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে লোকসভা স্পিকার নির্বাচিত হন কাদের দ্বারা? লোকসভা স্পিকার নির্বাচিত হন বন্ধুরা লোকসভার সদস্য দ্বারা। তাহলে মনে রাখবে লোকসভা স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন? সেটি হয়ে যাবে বন্ধুরা লোকসভা সদস্য দ্বারা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল বন্ধুরা ১৭৫৭ সালে। তাহলে মনে রাখবে পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ১৭৫৭ সালে। বক্সারের যুদ্ধ কত সালে হয়? বন্ধুরা বক্সারের যুদ্ধ কিন্তু হয়েছিল ১৭৬৪ সালে। তাহলে মনে রাখবে বক্সারের যুদ্ধ কত সালে হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ১৭৬৪ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নীল বিদ্রোহ কোন সালে ঘটেছিল? তাহলে কি নীল বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়েছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা ১৮৫৯ থেকে ১৮৬০। তাহলে ১৮৫৯ থেকে ১৮৬০ সালে কিন্তু বন্ধুরা নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। পরবর্তী পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? সেটি হয়ে যাবে বন্ধুরা অ্যালান অক্টাভিয়ান হিউম। তাহলে অ্যালান অক্টাভিয়ান হিউম ইনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বঙ্গভঙ্গ কোন সালে হয়? বঙ্গভঙ্গ আন্দোলন কোন সালে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল বন্ধুরা ১৯০৫ সালে। তাহলে বঙ্গভঙ্গ আন্দোলন কোন সালে হয়েছিল বন্ধুরা? ১৯০৫ সালে হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু বন্ধুরা ১৯১৯ সালে ঘটে। মনে রাখবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু ১৯১৯ সালে ঘটে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল বন্ধুরা? সেটি হয়ে যাবে ১৯৪২ সালে। তাহলে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? ১৯৪২ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিক্রিয়া শুরু হয়? স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিক্রিয়ায় শুরু হয়েছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা বঙ্গভঙ্গ আন্দোলন। বন্ধুরা, তোমরা ভাবছো যে হয়তো কোয়েশ্চেন গুলো খুব সহজ, কিন্তু একটা কথা মনে রেখো বন্ধু, কোয়েশ্চেন যদি সহজ হয়, সেই সহজ কোয়েশ্চেন যদি তোমাদের প্রশ্নে আসে, তাহলে কিন্তু অনেকেই কিন্তু সেই সহজ কোয়েশ্চেন গুলো ভুল করে। তাই একটু সহজ দিয়ে আমরা শুরু করছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তিনি হয়ে যাবেন বন্ধুরা ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর কিন্তু খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা সান্দাকফু। মনে রাখবে সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে হুগলি নদী কোন নদীর শাখা? হুগলি নদী কোন নদীর শাখা? বন্ধুরা হুগলি নদী কিন্তু গঙ্গা নদীর শাখা। হুগলি নদী কোন নদীর শাখা বন্ধুরা? সেটি হয়ে যাচ্ছে গঙ্গা নদীর শাখা।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলা চা শিল্পের জন্য বিখ্যাত? সেটি হয়ে যাবে বন্ধুরা পশ্চিমবঙ্গের দার্জিলিং। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কিন্তু বিখ্যাত চা পাওয়া যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন কোন নদীর বদ্বীপে অঞ্চলে অবস্থিত? সুন্দরবন যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে অবস্থিত। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কিন্তু বন্ধুরা গঙ্গা, এবং পশ্চিমবঙ্গেরও দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা সাদা বুকওয়ালা মাছরাঙা, সাদা বুকওয়ালা মাছরাঙা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? সেটি হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? সেটি হয়ে যাবে রাজস্থান। আয়তনের দিক থেকে কিন্তু বন্ধুরা ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোন রাজ্যের সীমানায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা যে পর্বতশৃঙ্গ যেটা দার্জিলিং থেকে আমরা দেখতে পাই, সেটা কোন রাজ্যের সীমানায় অবস্থিত বন্ধুরা? সেটি হয়ে যাবে সিকিম পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানায় অবস্থিত। সিকিম পশ্চিমবঙ্গ রাজ্য সীমানায় অবস্থিত। পরবর্তী প্রশ্নটি বন্ধুরা, মানবদেহে রক্তের সর্বোচ্চ পরিমাণ বাহক রক্তানলী কোনটি? মানবদেহে সর্বোচ্চ পরিমাণ বাহক রক্তানলী কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা ধমনী। ধমনী যদি একবার কেটে যায় বন্ধুরা, তাহলে কিন্তু মানুষের বাঁচার চান্স খুব কম। তাই যদি প্রেমে পড়ে কোনো কিছু করার চেষ্টা করো, তার আগে কিন্তু এই জিনিসটার কথা একবার মনে রেখো, কেমন? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মানুষের দেহে হাড়ের সংখ্যা কয়টি? মানুষের দেহে কিন্তু বন্ধুরা হাড়ের সংখ্যা ২০৬টি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কিন্তু বন্ধুরা স্কারভি রোগ হয়। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? আর বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পাকস্থলীতে ক্ষরিত অ্যাসিডের নাম কি? পাকস্থলীতে ক্ষরিত অ্যাসিডের নাম কি? সেটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে রাখবে, পাকস্থলীতে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটির নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? সেটি কিন্তু বন্ধুরা কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। আর কোন গ্যাস রিলিজ করে? সেটা হয়ে যাবে বন্ধুরা অক্সিজেন। জানি আমরা সকলেই বেঁচে আছি। তাই বলছি যে গাছ লাগাও ভাই। গাছ না লাগালে কিন্তু পরে ভবিষ্যতে কষ্ট হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা মেন্ডেফিলকে। তাহলে পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? এই যে এই ব্যক্তিকে, যার নাম হচ্ছে মেন্ডেফিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? এই যে শব্দ, এই শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? সেটি হয়ে যাবে বন্ধুরা কঠিন মাধ্যমে। তোমরা যদি কেউ ট্রেনের রেলের পাতি দেখে থাকো, তাহলে সেই ট্রেনের পার্টিতে কিন্তু ট্রেন আসার আগে যদি তোমরা হালকা করে একটু কান পাতাও, তাহলে কিন্তু তোমরা এই আওয়াজটা শুনতে পারবে। কিন্তু কান পাতাতে যেও না ভাই, একবার যদি উঠে যায় তাহলে কিন্তু হরিবোল হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে কিন্তু বন্ধুরা শুক্র। তোমরা অনেকেই ভুল করবে বুধ বলে। বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ, কিন্তু পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে বন্ধুরা শুক্র। এই ছোট ডিটেইলস কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? সেটি কিন্তু বন্ধুরা অপ্সরা। বলো তো ভারতের প্রথম এই পারমাণবিক চুল্লিটি কোন রাজ্যে অবস্থিত? আমায় কমেন্টে জানিও। আরবিআই প্রতিষ্ঠিত হয় কোন সালে? আরবিআই এর ফুল ফর্ম কি তোমরা সকলেই জানো। আমাদের টাকাতে লেখা থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রতিটা ব্যাংকের বাপ হচ্ছে এই আরবিআই। তাহলে আরবিআই কোন সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা? সেটি হয়ে যাবে কিন্তু বন্ধুরা ১৯৩৫ সালে। বন্ধুরা, তোমাদের পড়ানোর স্টাইলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব তো মানে আমি পাই, কি বলো তোমরা? হ্যাঁ, এত কষ্ট করে পড়াচ্ছি, তাই না? পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন ক্ষেত্রে অগ্রাধিকার পায়? সেটি হয়ে যাবে বন্ধুরা কৃষি ক্ষেত্রে। তাহলে ভারতের প্রথম যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হয়েছিল, তখন কিন্তু বন্ধুরা প্রথম পরিকল্পনাটি যেটা নেওয়া হয়েছিল সেটি কিন্তু কৃষি বিভাগেরই নেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, নীতি আয়োগ কোন সালে প্রতিষ্ঠিত হয়? নীতি আয়োগ কোন সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা? সেটা হয়ে যাবে ২০১৫ সালে। তাহলে নীতি আয়োগ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জিএসটি ভারতে কবে কার্যকর হয়? জিএসটি ভারতে কবে কার্যকর হয়? জিএসটি ভারতে কার্যকর হয়েছিল ১ম জুলাই ২০১৭ তে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, অলিম্পিক গেম কত বছরের জন্য অনুষ্ঠিত হয়? অলিম্পিক গেম কিন্তু বন্ধুরা ৪ বছরের জন্য অনুষ্ঠিত হয়। মনে রাখবে, অলিম্পিক গেমস কিন্তু বন্ধুরা ৪ বছরের জন্য অনুষ্ঠিত হয়, এবং অলিম্পিক গেমসে কিন্তু বন্ধুরা ৫টি রিং থাকে। মনে রাখবে, অলিম্পিক গেমসে কিন্তু ৫টি রিংস থাকে। দেখো, নীল রং রয়েছে, হলুদ রং রয়েছে, কালো রং রয়েছে, লাল রং রয়েছে,
এবং সবুজ রং রয়েছে। তাহলে কিন্তু এই বন্ধুরা এই রংগুলো আর এই ৫ টা রিং এর কথা কিন্তু তোমরা বন্ধুরা মনে রাখবে। না হলে কিন্তু বন্ধুরা ওই গার্লফ্রেন্ডের ছুটির রঙের কথা যদি মনে রাখতে যাও তাহলে কিন্তু ভাই ফেল করবা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ২০২৬ সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে ২০২৪ সালে যে শীতকালে সরি ২০২৬ সালে যে শীতকালীন অলিম্পিকটি হয়েছিল সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা কর্তিনা, ইতালি। মিলান, কর্তিনা, ইতালি। তাহলে এই দুটো দেশ মিলেই কিন্তু বন্ধুরা এই শীতকালীন অলিম্পিক সংগঠিত করছে ২০২৬ এ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ক্রিকেটে হ্যাট্রিক শব্দের অর্থ কি? আমি জানি আমার সাবস্ক্রাইবাররা হচ্ছে ক্রিকেট ফ্যান। এটার উত্তর আমার বলা লাগবে না। ঠিক আছে? এটার উত্তর তারা কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রথম কবে প্রবর্তিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ১৯৫৪ সালে। মনে রাখবে ভারতরত্ন পুরস্কার কিন্তু বন্ধুরা প্রথম প্রবর্তিত হয়েছিল ১৯৫৪ সালে। এই দেখো যে বটগাছ থাকে সেই বটগাছের যে পাতা থাকে, ঠিক আছে? पीपल के पेड़ के ऊपर एक चंद्र टाइप का ये है, यही होता है अपना ভারত রত্ন পুরস্কার। তোমরাও ভালো কাজ করো, আগামী দিনে তোমরাও পাবে। আমি যেমন খুব তাড়াতাড়ি পেতে চলেছি কারণ সম্পূর্ণ বিনামূল্যে দ্য ইন্ডিয়ান সাকসেস এডুকেশন তোমাদের এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কনটেন্ট দিয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে ঘোষণা করা হয়? নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে ঘোষণা করা হয় বন্ধুরা? সেটা হয়ে যাবে অসলো। মনে রাখবে অসলো শহর থেকে কিন্তু নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা আনন্দমঠ উপন্যাসটি কার রচনা? আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছিলেন? সেটি হয়ে যাবে বন্ধুরা নন আদার দ্যান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি কিন্তু বন্ধুরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে কিন্তু তিনি লিখেছিলেন বা রচিত করেছিলেন। তোমরা অনেকেই ভুল করো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেরে আসো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে কিন্তু বন্ধুরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই ছোট, ছোট ডিটেইলস গুলো মনে রাখতে হবে, তবেই পরীক্ষার খাতায় নাম্বার বাড়বে, তবেই তুমি চাকরি পাবে, তবেই তোমার গার্লফ্রেন্ড তোমার বাড়িতে আসবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেন কে? সেটি হয়ে যাবেন আমাদের কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা জাতীয় গীত বন্দে মাতরম এর রচয়িতা কে? বন্দে মাতরমের রচয়িতা কিন্তু বন্ধুরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবে জাতীয় গীত আমাদের বন্দে মাতরম। আর এই বন্দে মাতরম রচনা কে করেছিলেন? সেটি হয়ে যাবে বন্ধুরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রে কতগুলি স্পোক রয়েছে? ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রে কতগুলি স্পোক রয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা ২৪ টি স্পোক রয়েছে। মাত্র ২৪ টি স্পোক রয়েছে। এটাও কিন্তু মাঝে, মাঝে পরীক্ষাতে আসে, তাই মনে রাখবে ২৪ টি স্পোক কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের জাতীয় পঞ্জিকা বা ন্যাশনাল ক্যালেন্ডার কোনটি? ভারতের জাতীয় পত্রিকা বা ন্যাশনাল ক্যালেন্ডার কোনটি? সেটি হবে বন্ধুরা শকান্দ। শকান্দ হচ্ছে ভারতের জাতীয় ক্যালেন্ডার বা ন্যাশনাল ক্যালেন্ডার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের ডাইরেক্টর জেনারেল বা ডিজিপি নিয়োগ করে কে? বন্ধুরা তোমরা কিন্তু আগামী দিনে পুলিশ হতে চলেছো। এইটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু বন্ধুরা তোমরা শেষ। তাহলে কি ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তাহলে এই ডিজিপি নিয়োগ করেন কে? সেটি হয়ে যাবে বন্ধুরা রাজ্য সরকার। ডিজিপি হয়ে যাও বন্ধুরা, পড়াশোনা করো, ভালো একটা চাকরি পেয়ে যাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির পরিবর্তে বর্তমানে কার্যকর আইনের নাম কি? তাহলে ভারতীয় দণ্ডবিধি আইপিসির পরিবর্তে বর্তমান কার্যকর আইনের নাম কি? সেটা হয়ে যাবে বন্ধুরা ভারতীয় ন্যায় সংহিতা। মনে রাখবে বন্ধুরা ভারতীয় ন্যায় সংহিতা। এটা ২০২৩ সালে কিন্তু আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা সিআরপিসি এর পরিবর্তে কার্যকর নতুন আইনের নাম কি? তাহলে কি সিআরপিসি এর পরিবর্তে কার্যকর নতুন আইনটির নাম কি? সেটি হয়ে যাচ্ছে বন্ধুরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। সিআরপিসির পরিবর্তে কিন্তু বন্ধুরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই নামটি রাখা হয়েছে। মনে রাখবে বন্ধুরা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে পুলিশ ভারতের সংবিধানের কোন তালিকাভুক্ত বিষয়? তাহলে তোমরা যে পুলিশ হবে আগামী দিনে, তোমরা যে আগামী দিনে একজন বড় মাপের পুলিশ হতে চলেছো, বড় মাপের কনস্টেবল হতে চলেছো, তাহলে সেই পুলিশ ভারতের সংবিধানের কোন তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বন্ধুরা? সেটি হয়ে যাবে রাজ্য তালিকা। তাহলে পুলিশ ভারতের সংবিধানের কোন তালিকাভুক্ত রয়েছে, কোন তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা আমাদের রাজ্য তালিকা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমরা যখন পুলিশ হবে, পুলিশ হওয়ার পরে তোমরা যখন কারোর নামে এফআইআর করবে, সেই এফআইআর এর পূর্ণাঙ্গ রূপটি কি তোমরা কি জানো? পূর্ণাঙ্গ রূপটি কি? সেটা হয়ে যাবে বন্ধুরা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তাহলে এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কি? সেটা হবে বন্ধুরা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন সংস্থা সাইবার অপরাধ দমন করে? ভারতের কোন সংস্থা সাইবার অপরাধ দমন করে? সেটা হবে বন্ধুরা সিবিআই। তাহলে ভারতের কোন সংস্থা সাইবার অপরাধ দমন করে বন্ধুরা? সেটা হয়ে যাবে সিবিআই। এই ছিল সেরা ৭ টি কোয়েশ্চেন।
এই 60 টি কোয়েশ্চেন তোমাদের পুলিশি পরীক্ষায় কিন্তু আগামী দিনে আসতে চলেছে বন্ধুরা। যদি চাও তোমরা খাতায় লিখে নিতে পারো। আর যদি একটুখানি অতটাও যদি কষ্ট করতে না চাও, ইন্ডিয়ান সাকসেস এডুকেশন আছে বস। তোমাদেরকে বলছি আমার WhatsApp চ্যানেলে জয়েন হয়ে যাও। 100% ফ্রি এই ধরনের পিডিএফ তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের মুখ উজ্জ্বল করতে সাহায্য করবে যদি তোমরা একটু পড়াশোনা করো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিন দেখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পার্ট 2 নিয়ে। আর তোমরা যারা WBP পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WBP ব্যাচটাতে জয়েন করতে পারো, যেটি সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবেই রয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের ইন্ডিয়ান সাকসেস এডুকেশন স্যারটিকে একটু হাসি মুখ ফুটিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত। আগামীকাল দেখা হচ্ছে পার্ট 2 এর